আলোচনা করব সালফার নিয়ে। সালফারের পেন পিকচার নিয়ে আজকে আমরা আলোচনা করব। তা সালফারের পেন পিকচার নিয়ে আলোচনা করার সময় তাহলে আমরা প্রথমে বলেছিলাম সালফার ইজ দ্য মাউন্টেন অফ দ্য অ্যান্টিহিস্টোরিক মেডিসিন। যত রকম অ্যান্টিহিস্টোরিক মেডিসিন আছে তার সবচেয়ে প্রমিনেন্ট অ্যান্টিহিস্টোরিক মেডিসিন হচ্ছে সালফার। তা সালফার কাজের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। সালফার অ্যাডাপ্টেড টু পার্সনস অফ স্ক্রফুলাস ডায়াথেসিস সাবজেক্ট টু ভেনাস কনজেশন স্পেশালি অফ দ্য পোর্টাল সিস্টেম। তাহলে সালফার কাজের ক্ষেত্রে আমরা ব্যবহার করব যাদের গন্ডমালাগ্রস্ত যে সমস্ত রুগী, অর্থাৎ স্ক্রফুলাস ডায়াথেসিস যে সমস্ত রুগী, তাদের ক্ষেত্রে এটা ভালো কাজ করে। তাহলে সালফার অ্যাডাপ্টেড টু পার্সনস অফ স্ক্রফুলাস ডায়াথেসিস সাবজেক্ট টু ভেনাস কনজেশন। ভেনাস কনজেশন বলতে ভেন, যে ভেনগুলো, সেই ভেনগুলোর মধ্যে একটা কি বলবো মানে স্রোত, রক্তস্রোতের একটা টেন্ডেন্সি থাকে, স্পেশালি অফ পোর্টাল সিস্টেম, অর্থাৎ সার্কুলার সিস্টেমের যে তার উপরে বেশি প্রভাব বিস্তার করে। পার্সনস অফ নার্ভাস টেম্পারমেন্ট, মেন্টালিটি তাহলে কি হবে, যে সমস্ত রুগীরা নার্ভাস টেম্পারমেন্টে থাকে সেই সমস্ত নার্ভাস টেম্পারমেন্টের রুগীর ক্ষেত্রে এটা বেশি ব্যবহার হয়। তাতে কি হয়, কুইক মোশন, কুইক টেম্পটেড, তারপরে হচ্ছে প্লেথোরিক, স্কিন এক্সেসিভ সেন্সিটিভ টু অল্টার টু সেন্সিটিভ, স্কিন হচ্ছে এক্সেসিভলি সেন্সিটিভনেস থাকে। আর হচ্ছে অ্যাটমসফিয়ারিক চেঞ্জ, আবহাওয়ার যে পরিবর্তনগুলো হয়, প্রাকৃতিক নিয়মে যে আবহাওয়া পরিবর্তন হয়, সেই আবহাওয়া পরিবর্তনের জন্য যে সমস্ত রোগগুলো আসে সেই ক্ষেত্রে আমরা সালফার খুব আমাদের ভালো একটা মেডিসিন। তাই এরকম আরো মেডিসিন আছে, হিপারসালফ আছে, ক্যালিকার্ব আছে, সোডিনাম আছে। তা আমরা জানি সোডিনাম হচ্ছে when well selected sulfur failed, যখন আমরা কারো ক্ষেত্রে তার টোটালিটি অফ সিমটমসের বেসিসে যখন সালফার দিয়ে তার কোনো রেজাল্ট পাই না, সেই ক্ষেত্রে হচ্ছে সালফারের পরিবর্তে আমরা সেখানে সোডিনাম দিতে পারি। তাহলে সালফার হচ্ছে সালফারের ক্রনিক অবস্থাটা হচ্ছে সোডিনাম। যদিও সালফার একটা ডিপ অ্যাক্টিং মেডিসিন, সালফার খুব ডিপ অ্যাক্টিং মেডিসিন। আমরা বলছি মাউন্টেন অফ দ্য অ্যান্টিহিস্টোরিক, কিন্তু সালফার কিন্তু ইজ এ পলিক্রেস মেডিসিন। সালফার ইজ এ পলিক্রেস মেডিসিন। পলিক্রেস মেডিসিন হচ্ছে কাকে বলি, যে মেডিসিন হচ্ছে সমস্ত রকম মায়াজমগুলো কভার করে, সোরা, সিফিলিস, সাইকোসিস, টিউবারকুলোসিস, এই সমস্ত মায়াজমগুলো যে কভার করে তাকে বলা হয় পলিক্রেস মেডিসিন। তাদের সালফার হচ্ছে একটা পলিক্রেস মেডিসিন। ফর কেমন, তার চেহারাটা কেমন হবে, ফর লিন, স্টুপ শোল্ডার্ড। স্টুপ কথাটা এসে স্টুপিং থেকে, স্টুপ শোল্ডার, স্টুপিং মানে হচ্ছে কুঁজো হওয়া। তাহলে সালফারের রুগী থাকবে একটু কুঁজো কুঁজো ভাব থাকবে, তার স্টুপ শোল্ডার থাকবে, লিন অর্থাৎ রোগা পাতলা চেহারা হবে। পার্সনস হু ওয়াক অ্যান্ড সিট স্টুপিং, যে কুঁজো হয়ে বসে, কুঁজো হয়ে দাঁড়ায়,
একটা কুঁজো হওয়ার একটা টেন্ডেন্সি, কুঁজো হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি সালফারের মধ্যে রয়েছে। সে বসে থাকলে কুঁজো হয়ে থাকে, দাঁড়িয়ে থাকলে কুঁজো হয়ে থাকে। তাহলে আর কেমন তার চেহারাটা কেমন হবে? মোটা সোটা না, রোগা পাতলা হবে। ফর লিন অ্যান্ড থিন, stoop shouldered persons who walk and sit stooping, সে হাঁটবে যখন, দাঁড়াবে যখন, তখন তার কুঁজো হয়ে হাঁটবে, কুঁজো হয়ে দাঁড়াবে, কুঁজো হয়ে বসবে। তার একটা কুঁজো হয়ে থাকার একটা প্রবণতা রয়েছে। আচ্ছা, ক্লাস চলাকালীন কোনো মেসেজ বা কোনো কিছু পোস্ট করবেন না, কারণ তাতে ক্লাসের ডিস্টার্ব হয়, লিঙ্ক কেটে যায়। এমাত্র কে একটা মেসেজ পাঠালেন, তা করবেন না। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, মানে খুব রেড লাইন সিমটম। রেড লাইন সিমটম হচ্ছে কি? স্ট্যান্ডিং ইজ দ্য ওর্স পজিশন ফর সালফার পেশেন্ট। সালফার রোগীদের মানে সব সময় তার কষ্ট হয়, অসুবিধা হয়, থাকতে পারে না, ওর্স অবস্থা থাকে, সেটা হচ্ছে স্ট্যান্ডিং পজিশনে। স্ট্যান্ডিং পজিশনে সে ভালো থাকে না। আর কি? সালফার পেশেন্ট ওয়াক স্টুপিং লাইক এ ওল্ড ম্যান। আমরা বয়স্ক লোকদের কুঁজো হয়ে চলতে দেখি, তা সালফারের রুগী কিন্তু কুঁজো হয়ে চলতে থাকে। বয়স্ক লোক যারা ওল্ড ম্যান, তারা যখন কুঁজো হয়ে হাঁটে, তেমনি সালফারের পেশেন্ট কুঁজো হয়ে হাঁটে। এই কুঁজো হয়ে হাঁটাটা হচ্ছে সালফারের একটা রেড লাইন সিমটম। আর সালফারের রোগী অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ। কোনো পেশেন্ট, সে যেই রুগী হোক না কেন, সে দীর্ঘক্ষণ যে দাঁড়িয়ে থাকতে পারে না, মনে করবে সে সালফারের পেশেন্ট। এভরি স্ট্যান্ডিং পজিশন ইজ comfortable. Every standing position is uncomfortable. সে যে কোনো স্ট্যান্ডিং পজিশন, সে মানে তার কাছে অস্বস্তি লাগে, ভালো লাগে না। আর কি, সালফারের আরেকটি লক্ষণ আছে, ডার্টি। সালফারের পেশেন্ট হচ্ছে নোংরা, ডার্টি। তারপরে হচ্ছে কি, ফিল্থি। ফিল্থি কথা মানে হচ্ছে সেখানেও নোংরা, অপরিষ্কার, অপরিচ্ছন্ন। ফিল্থি পেশেন্ট প্রন টু স্কিন ইনফেকশন, অর্থাৎ তার স্কিনের উপরে চর্মপীড়ার একটা প্রবণতা থাকে। এটা আরেকটা মেডিসিন আছে, সেখানে রেড লাইন সিমটম, সেটা হচ্ছে সোডিনাম। অ্যাভারশন টু বিইং ওয়াশ। আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি, কিন্তু সালফারের পেশেন্ট পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে মানে আতঙ্কিত হয়, অ্যাভারশন, তার ইচ্ছা থাকে না, কোনো অবস্থাতে সে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চায় না, অর্থাৎ নোংরা স্বভাবের, অপরিষ্কার স্বভাবের। অলওয়েজ, সবসময় সে চায় অ্যাভারশন টু বিইং ওয়াশ, কোনো রকম ওয়াশ অর্থাৎ মানে ধোয়া সে চায় না। আর অ্যাগ্রাভেশন কখন হয়?
অ্যাগ্রাভেশন আফটার এ বাথ, স্নান করার পরে তার যত দুনিয়ার কষ্টগুলো স্নান করার পরে তার বাড়ে। অ্যাভারশন অ্যান্ড অ্যাগ্রাভেশন আফটার এ বাথ। টু লেজি, সালফারের পেশেন্ট হচ্ছে টু লেজি, প্রচণ্ড অলস। টু রাস হিমসেলফ, সে নিজের ওপরে তার একটা মানে কি বলবো, বিতৃষ্ণা বা নিজের প্রতি একটা নিজের প্রতি তার যে একটা অনীহা, এই জিনিসটা তার থাকে। টু আনহ্যাপি টু লিভ, সে সবসময় মন মরা, মন খারাপ অবস্থা, আনহ্যাপি থাকে। চিলড্রেন ক্যান নট বিয়ার টু বি ওয়াশ, বাচ্চারা কোনো রকমভাবে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় সহ্য করতে পারে না, অর্থাৎ তাকে মানে ধৌত করা বা তাকে স্নান করানো, তার দেহ পরিষ্কার করার ক্ষেত্রে সে চায় না, সহ্য করতে পারে না। ক্যান নট বিয়ার টু বি ওয়াশ অর বাথ, অথবা স্নান করতে চায় না। আর বিশেষ করে তারা ঠান্ডা জলে তো মোটেই স্নান করতে চায় না। আপনারা দেখবেন এখন শীতকাল, অনেক মানুষ আছে যারা পুরো শীতের সময় একদম স্নান করে না, মানে ঠান্ডা জল সহ্য করতে পারে না, স্নান করতে চায় না। শুধু তাই না, স্নান করার কোনো মানে বাধ্যতামূলকভাবে যদি সে স্নান করে, স্নান করার পরে সে অসুস্থ হয়ে পড়ে বা তার কিছু অসুবিধা দেখা যায়। এটা হচ্ছে সালফারের একটা লক্ষণ। সালফারের পেশেন্ট ইমাসিয়েটেড, ইমাসিয়েটেড মানে শরীর শুকিয়ে যাওয়া। সালফারের পেশেন্ট ইমাসিয়েটেড, বিগ বেলি, মানে পেটটা বড় থাকে। বেলি মানে হচ্ছে পেট, তাহলে পেটটা থাকে বড়। রেস্টলেস, তার একটা ছটফটানি ভাব, অর্থাৎ শান্তভাবে থাকতে চায় না, রেস্টলেস। আর কি, হট, গরম থাকে, শরীরটা থাকে গরম, স্কিন গরম থাকে। কিক অফ দ্য ক্লথিং, সে এখন তো শীতকাল, শীতকালে কোনো কিছু মানে পাটা লেপের মধ্যে বা কোনো কাপড়ের ভিতরে সে রাখতে চায় না, লাঠি মেলে ছুঁড়ে ফেলে দেয়। আর এটা হয় বিশেষ করে হয় রাতের বেলা। রাতের বেলা এই জিনিসটা বেশি হয়। এই লক্ষণটা আরো মেডিসিন আছে, তার মধ্যে একটা হচ্ছে হিপার সালফ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি হিপার সালফের সঙ্গে সালফারের একটা সিমিলারিটি রয়ে গেছে। হ্যাভ ওয়ার্ন বাট দি বেস্ট সিলেক্টেড রেমেডি ফেইলড, বা দ্য বেস্ট সিলেক্টেড রেমেডি ফেল, যখন মানে বহু কষ্ট করে এভ্যালুয়েশন করে খুব সুন্দরভাবে ওষুধ নির্বাচন করা হলো সালফার, অথচ সালফারে কাজ হচ্ছে না, তাহলে ওয়েল সিলেক্টেড রেমেডি ফেল করলে তখন আমরা সালফারের কথা চিন্তা করব। When carefully selected remedy
fail to produce a favorable effect. বহু চেষ্টা চরিত্র করে খুব সুন্দর করে কেস টেকিং করে যখন সালফার আমরা নির্বাচন করলাম, করার পরে মনে হলো এটাই সালফারে হচ্ছে বেস্ট মেডিসিন, সেই ক্ষেত্রে দেখা গেল সেটা ফেল করলো, অর্থাৎ কাজ করছে না। অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা সালফারের কথা চিন্তা করব, স্পেশালি ইন অ্যাকুইট ডিজিজ, বিশেষ করে যখন তরুণ রোগে আমরা এই জিনিসটা হলে আমরা সালফারে খুব ভালো কাজ পাব। It frequently serves to rough the reactive power of the system. Frequently serve to rough the reactive powers of the system, clears up the case in chronic disease. তাহলে প্রতিক্রিয়াশীল শক্তি, কোন সিস্টেমের যে প্রতিক্রিয়াশীল শক্তি, সেটা বিশেষ করে ক্রনিক ডিজিজের ক্ষেত্রে যদি এরকম ঘটনা ঘটে, তখন আমরা সালফারের কথা চিন্তা করব। আর সালফার যদি ফেল করে, তখন আমরা সোডিনামের কথা চিন্তা ভাবনা করব। স্ক্রোফুলাস সোরিক ক্রনিক ডিজিজ দ্যাট রেজাল্ট ফ্রম সাপ্রেসড ইরাপশন। আরেকটা বিষয় হচ্ছে যে ক্ষেত্রে ক্রনিক ডিজিজের ক্ষেত্রে বিশেষ করে সেখানে যদি আমরা কোনো সাপ্রেশনের, স্কিন ডিজিজের যদি কোনো সাপ্রেশনের হিস্ট্রি পাই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সালফার আমরা চিন্তা করব। দ্য ক্রনিক ডিজিজ দ্যাট রেজাল্ট ফ্রম সাপ্রেসড ইরাপশন। আমাদের কাছে আমরা তো কেস হিস্ট্রি নেব, কেস হিস্ট্রি নেওয়ার পরে যদি দেখি যে কোনো স্কিন ডিজিজ সাপ্রেস হওয়ার ইতিহাস আছে, বিশেষ করে ক্রনিক কেসের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা সালফারের কথা চিন্তা করব। আর সেক্ষেত্রে আরও দুটো মেডিসিন আমরা চিন্তা করতে পারি, একটা হচ্ছে কস্টিকাম আর একটা হচ্ছে সোডিনাম। কমপ্লেন্টস দ্যাট আর কন্টিনিউয়াসলি রিল্যাপসিং, কমপ্লেন্টস যেটা ধারাবাহিকভাবে রিল্যাপসিং হয়, সেই ক্ষেত্রে বারবার আসে, সেক্ষেত্রে আমরা সালফারের কথা চিন্তা করব। কি ধরনের রোগ? মেনস্ট্রুয়েশন, লিকুরিয়া, এই ধরনের রোগ বারবার রিল্যাপস হচ্ছে, সেই ক্ষেত্রে লিকুরিয়া এবং মেনস্ট্রুয়েশন বারবার রিল্যাপস হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা সালফারের কথা চিন্তা করব। পেশেন্ট সিমস টু গেট অলমোস্ট ওয়েল when the disease return again and again। যখন দেখা যায় পেশেন্ট সিমস টু বি গেট অলমোস্ট ওয়েল, পেশেন্ট ভালো হয়ে গেছে, ভালো হয়ে যাওয়ার পরে when the disease return again and again, ভালো হয়ে যাওয়ার পরেও আবার ফিরে আসে, বারবার ফিরে আসে, সেই ক্ষেত্রে আমরা সালফারের কথা চিন্তা করব। কনজেশন টু সিঙ্গেল পার্টস, বিশেষ করে সিঙ্গেল পার্টস অফ দ্য বডি, দেহের কোনো সিঙ্গেল পার্ট যখন, অর্থাৎ
মানে এক্সাইটেড হয়ে যায় বা রক্ত মানে রক্তধারা প্রবাহিত হয়, অর্থাৎ রক্ত জমে যায় বা রক্ত স্রোত বয় বিশেষ করে, সেই ক্ষেত্রে আমরা সালফারের কথা চিন্তা করব। সে সিঙ্গেল পার্টগুলো কি হবে? আইস, চোখ, নোজ, নাক, চেস্ট, বুক, অ্যাবডোমেন, পেট, ওভারিস। ওভারিস হচ্ছে ফিমেল এগ, অর্থাৎ আমরা জানি যে মেয়েদের যে জেনিটাল অর্গান, ইন্টারনাল জেনিটাল অর্গান, সেখানে মানে লোয়ার অ্যাবডোমেনের দুপাশে দুটো সিট, ছেলেদের যেমন অন্ডকোষের মধ্যে বীজ থাকে, মেল এগ থাকে, ফিমেলদের কিন্তু দুপাশে লোয়ার অ্যাবডোমেনের দুপাশে দুটো ফিমেল এগ তৈরি হয়, তাকে বলা হয় ওভারি। আর ওভারির সঙ্গে কানেক্টেড করা আছে ইউটেরাসের সঙ্গে একটা দুটো প্যাসেজ নালী দিয়ে ওভারির সঙ্গে কানেক্ট করা। তাহলে এই ওভারিতে যদি কোনো সমস্যা হয়, আর্মস হাতে, লেগস পায়ে, অ্যান্ড এনি অর্গান অফ দ্য বডি, দেহের অন্যান্য অঙ্গ যদি হয়, মার্কিং দ্য অনসেট অফ দ্য টিউমার অর ম্যালিগন্যান্ট গ্রোথ। আর কি, এই সমস্ত জায়গায় যদি মার্কিং দ্য অনসেট অফ টিউমার, সেখানে যদি কোনো টিউমার উৎপন্ন হয়, অথবা ম্যালিগন্যান্ট গ্রোথ। ম্যালিগন্যান্ট গ্রোথ বলতে ম্যালিগন্যান্ট হচ্ছে মানে ক্ষতিকর, ম্যালিগন্যান্ট হচ্ছে যেটা ডিস্ট্রাকটিভ, যার মধ্যে ডিস্ট্রাকটিভ পাওয়ার আছে, তাকে বলা হয় ম্যালিগন্যান্ট। ম্যালিগন্যান্ট গ্রোথ মানে যদি গ্রোথ হয়, অর্থাৎ উদ্ভেদ হয়, কোনো কিছু জন্মায়, সেটা যদি ম্যালিগন্যান্ট হয়, সেই ক্ষেত্রে আমরা সালফারের কথা চিন্তা করব, স্পেশালি অ্যাট ক্লাইমেট্রিক, বিশেষ করে সংকটকালে। তাহলে কি হচ্ছে, সিঙ্গেল অর্গানে কিছু অ্যাবনর্মাল গ্রোথ বা টিউমার হতে পারে। সেগুলো কোথায় কোথায় হতে পারে? সিঙ্গেল পার্ট, সেখানে কিছু মানে রক্ত মানে স্রোত প্রবাহিত হতে পারে, অথবা অ্যাবনর্মাল গ্রোথ হতে পারে, বা ম্যালিগন্যান্ট গ্রোথ হতে পারে। সেখানে সিঙ্গেল পার্টগুলো হচ্ছে আইস, নোজ, চোখ, নাক, চেস্ট, বুক, তারপরে হচ্ছে অ্যাবডোমেন, পেট, ওভারিস। ওভারিস, ওভারি নয় কিন্তু ওভারিস, অর্থাৎ দুটো ওভারি থাকে, তাহলে দুটো ওভারি, আর্মস, হাত, লেগস, পা, অ্যান্ড এনি অর্গান অফ দ্য বডি। এছাড়াও যে কোনো অর্গান, দেহের যে কোনো অর্গানে হতে পারে। সেন্সিটিভ অফ বার্নিং, এটা রেড লাইন সিমটম। রেড লাইন সিমটম, সেন্সেশন অফ বার্নিং, দেহের মধ্যে একটা জ্বালাকর অবস্থা, জ্বলে যায়। অন ভার্টেক্স, ভার্টেক্স কথা মানে হচ্ছে শিরা, মানে শীর্ষ, দেহের যে টপ যে জায়গা, অর্থাৎ মাথার মধ্যে ভার্টেক্সে। অ্যান্ড স্মার্টিং ইন আইস, স্মার্টিং ইন দ্য আইস। স্মার্টিং কথা মানে হচ্ছে কনকনে, চোখের মধ্যে একটা কনকনে ভাব হয়। ইন ফেস, চোখে, উইদাউট রেডনেস, কোনো রকম চোখ লাল টাল না হয়ে চোখ কনকন করে। সেই ক্ষেত্রে অফ ভেসিকল ইন দ্য মাউথ, ভেসিকল কথা মানে হচ্ছে ফুসকুড়ি, ছোট ছোট ফুসকুড়ি হয়, ফোড়া না কিন্তু।
তাহলে ভেসিকেল আর বয়েল বা টিউমারের মধ্যে পার্থক্য কি? টিউমার হচ্ছে হার্ড, নটি, শক্ত একটা গ্রোথ, মাস মতো, মাংসপিণ্ড মতো, তাকে বলা হয় টিউমার। আর ফোড়া হলে সে জ্বালা যন্ত্রণা হবে, সেখানে পুজ হবে, এটা বড় ধরনের হয়। আর ভেসিকেল কথার মানে হচ্ছে ফুসকুড়ি, ছোট ছোট ফুসকুড়ি, চাপ দিলে গলে যায়, তারপরে একটা জ্বালাকর অবস্থা তৈরি হয়, তাকে বলা হয় ভেসিকেল। তাহলে ভেসিকেল কোথায় ভেসিকেল হয়? ইন মাউথ, জিভের মধ্যে, মুখের মধ্যে। অ্যান্ড ড্রাইনেস অফ থ্রোট, গলাটা থাকবে শুষ্ক, ড্রাইনেস অফ থ্রোট, গলার ভিতর শুষ্ক থাকবে। ফার্স্ট রাইট দেন লেফট। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, প্রথমে আক্রান্ত হয় রাইট সাইডে, রাইট সাইড থেকে ট্রান্সফার করে লেফট সাইডে। ইন স্টোমাক, স্টোমাকের মধ্যে হয়, অর্থাৎ পাকস্থলী। ইন রেকটাম, মলদ্বারে। ইন অ্যানাস, আচ্ছা এবার একটু গোলমাল হয়ে গেল, রেকটাম আবার অ্যানাস। তাহলে আমার বলার ভুল হয়েছে, সেটা রেকটামটা মলদ্বার নয়, মলাশয়। রেকটামটা হবে মলাশয়, আর অ্যানাসটা হচ্ছে মলদ্বার। তবে মলাশয় এবং মলদ্বারে আর কোথায়? আর ইচিং পাইলস, ইচিং পাইলস, পাইলসের যে ইচিং থাকে, সেই পাইলসের চুলকানি থাকবে, অথবা মলদ্বারে চুলকাবে। অ্যান্ড স্ক্যান্ডিং ইউরিন, অর্থাৎ স্ক্যান্ডিং ইউরিন কথা মানে হচ্ছে খুব কষ্টকর প্রস্রাব, লাইক ফায়ার ইন রিপিলস, মনে হয় যেন বিদ্যুৎ চমকানোর মতো, ঝলক মতো জ্বালাকর একটা প্রবাহ বয়ে যাচ্ছে। তাহলে কি হলো? সেটা হচ্ছে ইন ফেস উইদাউট redness of vesicle in mouth and dryness of throat, first right then left, in stomach, in rectum, in anus, and itching piles, and scalding urine like fire in ripples, in chest rising to face, of skin of whole body, স্কিন ডিজিজটা তার সারা শরীরে হতে পারে, হোল বডি। উইথ হট ফ্ল্যাশেস, মনে হয় যেন গরম কিছু একটা ফ্ল্যাশ হচ্ছে। ইন স্পট বিটুইন স্ক্যাপুলা, বিটুইন স্ক্যাপুলা, স্ক্যাপুলা বলতে আমাদের যে কাঁধের দুই পাশে দুটো ডানা থাকে, হাতের পাশে চওড়া দুটো হাড়, তাকে বলা হয় স্ক্যাপুলা। এই স্ক্যাপুলা মধ্যে তার একটা ফ্লাশ মতো অনুভূতি হয়। সিক হেডেক এভরি উইক অ্যান্ড এভরি 2 weeks, অসুস্থ হয় কখন? হেডেক, মাথার যন্ত্রণা। এই মাথার যন্ত্রণার একটা পিকুলারিটি রয়েছে, একেবারে টাইম বেঁধে এভরি উইক, প্রত্যেক সপ্তাহ হয়, অথবা এভরি 2 week, মানে প্রতি 2 সপ্তাহ অন্তর হয়। পোস্টারিং উইকিং উইথ হট ভার্টেক্স, অর্থাৎ যে আমাদের মস্তিষ্কের মাথার যে শীর্ষ, সেই শীর্ষস্থানে কি হচ্ছে? ভার্টেক্সে। অ্যান্ড কোল্ড ফিলিং
কনস্ট্যান্ট হিট অন ভার্টেক্স, মাথার মধ্যে ধারাবাহিক কন্টিনিউ অনবরত একটা কি হচ্ছে গরম ভাব থাকে সবসময়। কনস্ট্যান্ট হিট অন ভার্টেক্স। কোল্ড ফিট ইন ডে টাইম, দিনের বেলা তার পা ঠান্ডা থাকে। উইথ বার্নিং সোল অ্যাট নাইট, এখানে সালফারকে চেনার একটা খুব সুন্দর বিষয় আছে। দিনের বেলা পা থাকে ঠান্ডা, কোল্ড ফিট ইন ডে টাইম। আর কি হয় রাত্রিবেলা কি হয়, উইথ বার্নিং সোলস অ্যাট নাইট, রাত্রিবেলা শোবার সময় পা জ্বলে যায়। ওয়ান্টস টু ফাইন্ড এ কুল প্লেস ফর দেম, তখন কি চায় সে রাত্রিবেলা সে পাটাকে একটু ঠান্ডা জায়গায় রাখতে চায়, যার জন্য লেপের তলায় পা রাখতে পারে না। রাত্রিবেলা সারা গায়ে লেপ চাপা থাকে, পাটা লেপের বাইরে রাখে। সারা রাত সমস্ত বডিটা লেপ দিয়ে ঢাকা থাকে, পাটা রাখে লেপের বাইরে। তাহলে কি হলো, পাটা তার ঠান্ডা থাকে সকালবেলা, দিনের বেলা ডে টাইমে ঠান্ডা থাকে, আর রাত্রে পা জ্বালা করে। এই লক্ষণগুলো আছে স্যানিকুলাতে আছে। পুট দেম আউট অফ বেড, আর রাত্রিবেলা সেজন্য কি করে, পুট সেই পাটা পুট করে কোথায়, আউট অফ বেড। টু কুল অফ, সেখানে পাটা ঠান্ডা করার জন্য লেপের বা কোনো চাদর বা কোনো কিছু গায়ে আচ্ছাদন থাকলে সেটা তার বাইরে রাখে। এই লক্ষণটা আমাদের আরেকটা প্রমিনেন্ট মেডিসিন আছে, তার নাম হচ্ছে মেডোরিনাম। ক্র্যাম্পস ইন ক্যালভ অ্যান্ড সোলস অ্যাট নাইট, hot flashes during the day, hot flashes during the day with weak faint spell passing off with a little moisture, bright redness of the leaves as if the blood would burst through। অর্থাৎ কি বলছে, উইথ weak faint spells passing off with a little moisture, bright redness of the leaves, উজ্জ্বল লাল বর্ণের হবে, তার উজ্জ্বল লাল বর্ণের ঠোঁটটা থাকবে, মনে হয় যেন ইফ দ্য ব্লাড উড ব্রাস্ট, মনে হচ্ছে তার রক্তটা ফেটে বেরিয়ে যাবে সেখান থেকে। উইক এমটি গান অর ফেন্ট ফিলিং ইন দ্য স্টোমাক অ্যাবাউট 1 AM। সালফারের আর একটা সুন্দর লক্ষণ আছে, সেই লক্ষণটা হচ্ছে সকাল 11টার সময় তার সমস্ত রোগ বাড়ে, আর পেটের মধ্যে সে মনে হয় যেন পেট তার খালি হয়ে গেছে, এমটি ফিলিং। রিলিফ বাই ইটিং, আর সেই সময় তার পেট খালি হয়ে যাচ্ছে, পেট জ্বলে যাচ্ছে 11টা বাজলে, সেই সময় যদি সে খায় তাহলে তার রিলিফ হচ্ছে, রিলিফ বাই ইটিং। এই লক্ষণটা আরো একটা মেডিসিন আছে, তার নাম হচ্ছে নেট্টাম কার। ক্যান নট ওয়েট ফর লাঞ্চ, এবার অনেক সময় দেখা যায় যে অনেকে আছে সে খাবার দিলে
খাবার দিলে সঙ্গে সঙ্গে সে রাক্ষসের মতো খেতে থাকে, অর্থাৎ সে ওয়েট করতে পারছে না, দেরি করতে পারছে না। ফ্রিকোয়েন্ট উইক ফেন্টিং স্পেলস ডিউরিং দ্য ডে, ডায়রিয়া আফটার মিডনাইট, পেনলেস ডায়রিয়া। সালফারের পেশেন্টের ডায়রিয়াটা হবে আফটার মিডনাইট, মধ্যরাতের পরে, আর সে ডায়রিয়াটা হবে পেনলেস। আর একটা রেড লাইন সিমটমস হচ্ছে ড্রাইভিং আউট দ্য বেড আর্লি ইন দ্য মর্নিং, সে খুব সকালে ঘুমের থেকে উঠে পড়ে। এই লক্ষণটা আরও কিছু মেডিসিনের মধ্যে আছে, সেটা হচ্ছে অ্যালোজ, সোরিনাম। As if the bowel were too weak to retain their contents, constipation. কনস্টিপেশন লক্ষণটা কেমন হবে? কনস্টিপেশন কোষ্ঠবদ্ধতা। কোষ্ঠবদ্ধতা কেমন হবে সালফারের? স্টুল হার্ড, নোটি, ড্রাই অ্যাজ ইফ বার্ন, অর্থাৎ হার্ড, নোটি, শক্ত, গুটলে, ড্রাই, শুষ্ক, অ্যাজ ইফ বার্ন, অর্থাৎ মনে হয় যেন সে জ্বলে পুড়ে যাচ্ছে। এই লক্ষণটা ব্রাইনিয়ার মধ্যেও আছে কনস্টিপেশন। আচ্ছা, রেড লাইন সিমটমসটা হচ্ছে লার্জ পেনফুল, যে স্টুলটা হবে এটা লার্জ সাইজের হবে এবং পেনফুল হবে। চাইল্ড ইজ অ্যাফ্রেড টু হ্যাভ দ্য স্টুল অন অ্যাকাউন্ট অফ পেন। বাচ্চারা এই যেহেতু হার্ড, নোটি এবং বার্ন হয়, সেই জন্য ছোট ছোট বাচ্চারা তারা পায়খানা করতে চায় না, ভয় পায়। অ্যাফ্রেড টু হ্যাভ দি স্টুল অন অ্যাকাউন্ট অফ পেন, এই যন্ত্রণার জন্য ছোট ছোট বাচ্চারা পায়খানা করতে চায় না। অর পেন কমপ্লিট চাইল্ড ইজ ডিস্টিস অন ফার্স্ট এফোর্ট, অল্টারনেটিং উইথ ডায়রিয়া। আরেকটা ব্যাপার হচ্ছে এই কষ্ট হয় বলে তারা পায়খানা করা থেকে বিরত থাকতে চায়। আর আরেকটা গুরুত্বপূর্ণ লক্ষণ, সেটা হচ্ছে ডায়রিয়া অ্যান্ড কনস্টিপেশন অল্টারনেটলি আসে, অল্টারনেটিভ উইথ ডায়রিয়া। এই কনস্টিপেশন অ্যান্ড ডায়রিয়া অল্টারনেটলি আসে। দি discharge both of the urine and feces is painful to part over which it passes. এখানে আরেকটা গুরুত্বপূর্ণ লক্ষণ, সেটা হচ্ছে প্রস্রাব এবং পায়খানা দুটোই তার পেনফুল হয়। আর পেনফুল হয় বলে সে পায়খানা করতে চায় না, প্রস্রাবও করতে চায় না। passes large quantity of the colorless ইউরিন। আর প্রস্রাব কেমন হবে? প্রস্রাব হবে লার্জ কোয়ান্টিটি, প্রচুর পরিমাণে প্রস্রাব হবে এবং সে প্রস্রাবটা হবে কালারলেস। পার্স রাউন্ড অ্যানাস রেড। আরেকটা খুব সুন্দর গুরুত্বপূর্ণ লক্ষণ, সে বড় বয়স্ক হোক বা বাচ্চাই হোক, সালফারের পেশেন্টের মলদ্বারের একটা আপনারা অনেকে হনুমানের রেকটাম দেখেছেন তো, লাল টকটকে। তা সালফারের পেশেন্টের রেকটামটা হবে লাল বর্ণের। আপনারা যদি কোনো পেশেন্ট দেখেন তার যদি রেকটাম লাল বর্ণের থাকে আর তাতে ইচিং যদি থাকে, অন্য কিছু, আমরা আগেও বলেছিলাম যে 1000 symptoms is not a symptoms but one symptom is a symptom, সেখানে একটা আনকমন পিকুলার সিমটমস দেখে আমরা
কারো রেকটাম যদি রাউন্ড শেপে রেডনেস দেখি তাহলে আমরা সেখানে সালফার দিতে পারি। অল দ্য অরিফিস ইজ রেড। অরিফিস কথার মানে হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের যে মুখ তাকে বলা হয় অরিফিস। ছিদ্রপথের যে মুখটা তাকে বলা হয় অরিফিস। তাহলে আমাদের মানব দেহে অরিফিস কি কি অরিফিস আছে? কানের মধ্যে অরিফিস আছে, নাকের মধ্যে আছে, রেকটামের মধ্যে আছে, জেনিটাল পার্টে, ছেলেদের প্যানিসের ক্ষেত্রে, মেয়েদের ভ্যাজাইনার ক্ষেত্রে এগুলো অরিফিস আছে, রেকটাম আছে অরিফিস। এরকম অসংখ্য আমাদের অরিফিস আছে। সেই অরিফিসগুলো হবে ইচিং অ্যান্ড রেডিশ কালার অফ দ্য বডি আর ভেরি রেড। এই সমস্ত জায়গাগুলো অরিফিসগুলো হবে ভেরি রেড। অল ডিসচার্জ অ্যাক্রিড, যত রকম ডিসচার্জ হবে, ডিসচার্জ বলতে আমরা যে স্রাব নির্গত হয় তাহলে ডিসচার্জ কি কি ডিসচার্জ হয়? তা ডিসচার্জ হয়, পায়খানা একটা ডিসচার্জ হচ্ছে, প্রস্রাব একটা ডিসচার্জ হচ্ছে, সর্দি কাশি একটা ডিসচার্জ হয়। ডিসচার্জ কথা মানে হচ্ছে নির্গত হয়ে যাওয়া। আর মেয়েদের ক্ষেত্রে লিকোরিয়ান মেনস্ট্রুয়েশন ডিসচার্জ হয়। এই ডিসচার্জগুলো যেটা হবে সেগুলো হবে অ্যাক্রিড, ক্ষতকর, হাজাকারী। হোয়েনেভার দে টাচ, এগুলো টাচ করলে সেখানে তাদের একটা অ্যাক্টিভ ভাব থাকে। সালফারের পেশেন্ট মেন্স কেমন হবে? মেন্স হবে টু আর্লি, টু প্রফিউজ, টু আর্লি, টু প্রফিউজ। আর্লি হবে, প্রফিউজ হবে, প্রচুর পরিমাণে হবে, প্রোটেক্টেড, দীর্ঘায়িত হবে, মেনোরেজিয়া, অর্থাৎ মেনোরেজিয়া কথা মানে হচ্ছে অতিস্রাব, প্রচুর পরিমাণে যেখানে ডিসচার্জ হয়। হ্যাজ নট বিন ওয়েল সিন্স হার লাস্ট মিসক্যারেজ। সিন্স হার লাস্ট মিসক্যারেজ, মিসক্যারেজ বলতে গর্ভপাত হওয়া। তাহলে হ্যাজ নট বিন ওয়েল সিন্স হার লাস্ট মিসক্যারেজ, কারো যদি বাচ্চা গর্ভপাত হয়ে যায়, সেই গর্ভপাতের সময় যে ডিসচার্জটা হবে সেই ডিসচার্জটা ধারাবাহিকভাবে চলতে থাকে, হ্যাঁ, তাকে বলা হয় মেনোরেজিয়া। আমরা গাইনোকোলজিতে নিশ্চয়ই আমাদের আলোচনা পড়া হবে না, তবু মেনস্ট্রুয়েশনের কতগুলো ভাগ আছে, অ্যামোনেরিয়া, ডিসমেনোরিয়া, মেট্রোরেজিয়া, মেনোরেজিয়া, এগুলো নিয়ে আমরা ধাপে ধাপে আলোচনা করব। তবুও আজকে একটু বলে নিই। অ্যামোনেরিয়া কথা মানে হচ্ছে মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যাওয়া। ডিসমেনোরিয়া কথা মানে হচ্ছে পেনফুল মেনস্ট্রুয়েশন, অর্থাৎ যেখানে বেশি পরিমাণে ওই যন্ত্রণা হবে, প্রচুর পরিমাণে মেনস্ট্রুয়েশন সময় প্রচুর পরিমাণে যন্ত্রণা হবে, তাকে বলা হয় ডিসমেনোরিয়া। আর মেনোরেজিয়ার কথা মানে হচ্ছে অতিরজ, অর্থাৎ প্রফিউজ ডিসচার্জ হবে। আর মেট্রোরেজিয়ার কথা মানে হচ্ছে স্ক্যান্টি ডিসচার্জ অফ দ্য মেনস্ট্রুয়েশন। আচ্ছা, সেই ক্ষেত্রে এ সিঙ্গেল ডোজ অ্যাট নিউ মুন, সেখানে একটা সিঙ্গেল ডোজে আমাদের কাজ করতে পারে। আমরা সালফারের ক্ষেত্রে বয়েলে খুব ভালো রেজাল্ট পাই। বয়েলস কামিং ইন ক্লাবস ইন দ্য ভেরিয়াস পার্টস অফ দ্য বডি।
দেহের বিভিন্ন জায়গায় আমাদের বয়েল হতে পারে, ফোড়া হতে পারে, or a single boil is another as the soon at first is healed. Skin itching, voluptuous স্ক্র্যাচিং, অর্থাৎ এই সমস্ত স্কিন ডিজিজগুলো চুলকায় এবং চুলকানোর সময় খুব আরাম বোধ করে। রিলিভ বাই ফিল গুড টু স্ক্র্যাচ, চুলকানোর সময় সে আরাম বোধ করে। স্ক্র্যাচিং কজ বার্নিং, আরাম হয়, আরাম হওয়ার পরে সেখানে একটা বার্নিং হয়, বার্নিং সেন্সেশন হয়। অ্যাগ্রাভেশন ফ্রম হিট, এই চুলকুনিগুলো স্কিন ডিজিজগুলো অ্যাগ্রাভেট করে কিসে? হিটে অ্যাগ্রাভেট করে। কখন? অফ বেড, বিছানা যাওয়ার পরে এই চুলকানিগুলো অ্যাগ্রাভেট করে। তাহলে এই লক্ষণটা আমরা মার্শালের মধ্যেও পাই। সোরনেস ইন ফোল্ড, আমাদের দেহে কিছু অংশ আছে ভাঁজ, যেখানটা আমরা ভাঁজ করি, যেমন পায়ের একটা ভাঁজ হয়, হাতের দুটো হাতের যে মাঝখানে যে ভাঁজ, এই ভাঁজে ফোল্ডের মধ্যে যে চুলকানি হয়, সেই ক্ষেত্রে আমরা সালফারের কথা চিন্তা করব। স্কিন এফেকশন দ্যাট হ্যাভ বিন ট্রিটেড বাই মেডিকেল সোপ and wash, skin affection that have been treated by medicated soap and wash, যে ক্ষেত্রে মেডিকেটেড যে সাবান, যে সাবানের মধ্যে ওষুধ থাকে, সেই সাবান দিয়ে ওয়াশ করার পরে যে সমস্ত উপসর্গগুলো দেখা দেয়, সেই ক্ষেত্রে আমরা সালফার দেখব। হ্যামোরয়েড, হ্যামোরয়েড কথা মানে হচ্ছে, আমরা জানি যে পাইলস আছে, যেগুলো ইন্টারনাল পাইলস আর এক্সটার্নাল পাইলস, আর কিছু পাইলস আছে যেগুলো ব্লিডিং পাইলস। তা এই যে হ্যামো কথা মানে হচ্ছে রক্ত, তা হ্যামোরয়েডস কথা মানে হচ্ছে যে পাইলসে যে অশ্বের মধ্যে রক্তস্রাব হয়, তাকে বলা হয় হ্যামোরয়েড। হ্যামোরয়েডের ক্ষেত্রে আমরা সালফার ব্যবহার করব। দ্যাট হ্যাভ বিন ট্রিটেড উইথ অয়েন্টমেন্ট, যেখানে কোনো মলম টলম দিয়ে চিকিৎসা করা হয়েছে, তারপরে আমাদের কাছে এলে আমরা সালফারের কথা চিন্তা করব। টু ফ্যাসিলিটি absorption of the cells of the inflammatory exudation of the brain, pleura, lungs, joint, when Bryennia calamure or the best selected remedy fails, যেখানে ব্রাইনিয়া ক্যালিমিউর এই সমস্ত জাতীয় ওষুধ ওয়েল সিলেক্টেড পরে যেখানে ফেল করবে, সেখানে আমরা সালফার দেব। ক্রনিক অ্যালকোহলিজম, অ্যালকোহল যারা নেশাগ্রস্ত, তাদের যারা ক্রনিক, যাদের অ্যালকোহল খাওয়ার অভ্যাস, পান করার অভ্যাস, তাদের যদি ড্রপসি অ্যান্ড আদার্স এলিমেন্টস অফ দ্য ড্রাঙ্কার, সেই মাতালদের যদি কোনো রকম ড্রপসি অর্থাৎ গায়ে জল জমা ভাব আসে, সেই ক্ষেত্রে আমরা সালফার কথা চিন্তা করব। যে রিফর্ম, সেই ক্ষেত্রে সালফার রিফর্ম করতে পারে, বাট আর কন্টিনিউয়াসলি রিল্যাপসিং, এবং সেটা যদি ধারাবাহিকভাবে রিল্যাপস করতে থাকে, সেই ক্ষেত্রে আমরা সোডিনাম, টিউবারকুলিনাম এই সমস্ত সাথে সালফারের কথা চিন্তা করব। নাইটলি সাফোকেশন অ্যাটাক, রাত্রেবেলা শ্বাসকষ্ট। ওয়ান দি ডোরস অ্যান্ড উইন্ডোজ ওপেন, তারা
চায় দরজা জানলা সমস্ত খুলে রাখতে, বিকজ সাডেনলি wide awake at night, drowsy in afternoon after sunset, drowsy in afternoon, আফটারনুনে অর্থাৎ বিকেলবেলা একটা কি থাকে, ঘুম ঘুম ভাব থাকে। আফটার সানসেট মানে সূর্য অস্ত যাওয়ার পরে তাদের একটা ড্রাউজিনেস থাকে। ফুলনেস দি হোল নাইট, আর তারপরে কি করে, সারা রাত সে জেগে থাকে। হ্যাপি ড্রিম, খুব সুখকর স্বপ্ন দেখে। অ্যাওয়েক আপ সিঙ্গিং, ঘুম ভাঙার পরে গান গাইতে থাকে। এভরিথিংস লুক প্রিটি, সমস্ত জিনিসগুলোকে সে চমৎকার দেখে। হুইচ দ্য পেশেন্ট টেক এ ফ্যান্সি টু, ইভেন rags seems beautiful, movement in abdomen as of child, এটা থুজার মধ্যেও আছে। আর আমরা দীর্ঘায়িত করলাম না, এই জন্য দেখছি যে অনেকে আস্তে আস্তে কেটে পড়েছে, একজন দুজন আছে। যাই হোক, আমরা অল্প একটু নিয়ে আমরা আজকে শেষ করব। সেটা হচ্ছে সালফারের সঙ্গে অন্যান্য ওষুধের যে রিলেশন। কমপ্লিমেন্টারি হচ্ছে অ্যালোস, সোডিয়াম। আর এলিমেন্টস ফ্রম দ্য অ্যাবুজ অফ দ্য মেটালি জেনারেলি, সেই ক্ষেত্রে অ্যালোস, সোডিয়াম। কমপ্লিমেন্টারি মেডিসিন হচ্ছে ক্যালকেরিয়া কার্প, লাইকোপোডিয়াম, পালসেটিলা, সার্সেফিলা, সিপিয়া। আর হচ্ছে ক্যালকিরিয়া কার্প, লাইকোপোডিয়াম, এই সমস্ত ওষুধগুলো হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি মেডিসিন। আর অ্যাগ্রাভেশনটা কখন হয় সালফারে? অ্যাট রেস্ট, হোয়েন স্ট্যান্ডিং ইন বেড, ওয়াশিং, বাথিং, চেঞ্জেবল ওয়েদার, অর্থাৎ আবহাওয়া যখন পরিবর্তন হয়। আর অ্যালিমিনেশন হচ্ছে উপশম হয় ড্রাই, ওয়ার্ম ওয়েদার, লাইং অন দ্য রাইট সাইড, ডান দিকে শয়নে সে উপশম হয়। তা আজকে আমরা সালফার নিয়ে আলোচনা করলাম এই জন্যই যে আমরা আগের দিন অ্যান্টিসোলিকের লক্ষণ নিয়ে আলোচনা করেছিলাম। আর সালফার হচ্ছে মাউন্টেন অফ দ্য অ্যান্টিসোলিক মেডিসিন, সেই জন্য আমরা আজকে সালফার নিয়ে আলোচনা করলাম। আচ্ছা, এবার